এডুকেশনাল সোসিওলজি ইম্পর্টেন্ট একটি পার্ট সামাজিক পরিবর্তন। এসএলএস এডুকেশনের বিষয় সামাজিক পরিবর্তন, অর্থাৎ ইংরেজিতে বলে সোশ্যাল চেঞ্জ। আজকে সোশ্যাল চেঞ্জ সম্বন্ধে আমরা জানবো। সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন কি, এর মেইন তিনটে ধারা কি কি আছে, এর বৈশিষ্ট্য কি, এর উপাদান কি কি, এবং শিক্ষা সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কি কি কাজ করে, সমস্ত বিষয়টি আজকের এই ক্লাসটিতে সংক্ষিপ্ত অথচ সহজভাবে আমরা জানবার চেষ্টা করবো অন্যান্য বিষয়ের মতো। প্রথমে আসি সামাজিক পরিবর্তন। সোসাইটি বা সোসাইটি মানে আমার চারপাশের মানুষজনকে নিজে পরিবেশ সেটাকে বোঝায়। এই সোসাইটি বা সমাজ চেঞ্জেবল, একরকম নিশ্চয়ই থাকে না। এটা জানবার জন্য আমার কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। সমাজ প্রয়োজনে, মানুষের প্রয়োজনে মানুষ সমাজ গড়েছে, মানুষ সেই সমাজের পরিবর্তন ঘটায়। কিন্তু এখানে একটি প্রশ্ন, শুধু মানুষ একাই বা সবগুলো মানুষ মিলেই যে সমাজটা সবসময় পরিবর্তন করে তা নয়। বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে সময়ের সাথে সাথে কি হয়, সমাজস্থিত যে মানুষ, সমাজ কাকে নিয়ে, মানুষ মানে সমাজ। আমার এই টোটাল পাড়াটা একটি সমাজ যদি ধরি, এই পাড়ায় কোনো মানুষ আর থাকলো না, সবাই এখান থেকে চলে গেল বা কোনো মানুষ নেই, অস্তিত্ব নেই, তো এই পাড়ায় সমাজ বলেও কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ যদি এই গ্রহে না থাকে, এই গ্রহে সমাজের কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ মানুষ হচ্ছে মেইন। তাহলে এই যে মানুষজনের জীবনযাত্রার মান সময়ের সাথে সাথে যে পরিবর্তন হয় তাকেই বলা হয় সামাজিক পরিবর্তন। অর্থাৎ সমাজটা তৈরি হচ্ছে কাকে নিয়ে, তোমার যে মানুষকে নিয়ে, সে মানুষের জীবনযাত্রা, চাল চলন সমস্ত কিছু সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। এই যে সমাজবদ্ধ মানুষের জীবনগত বা তাদের যে বাঁচার লাইফস্টাইল, বাংলায় যাকে বলি, হ্যাঁ স্টাইলটাই বাংলা বললাম, জীবন শৈলী বাংলায় বললে বুঝতে পারবো না, ওই বাংলাটা স্টাইল বলে বুঝতে পারবো, অর্থাৎ লাইফস্টাইল বা জীবন শৈলীর যে পরিবর্তন তাকেই বলা হয় সামাজিক পরিবর্তন। এবার এখানে একটি প্রশ্ন আছে, আমি হঠাৎ একা নিজেকে পাল্টে ফেললাম মানে আমি ভাবলাম সমাজ পরিবর্তিত হয়ে গেছে, ভেরি স্মার্ট বয় বলে আমি খুব লেকচার দিতে শুরু করলাম, সমাজ পরিবর্তন হয়েছে। নো, এটা নয়। টোটাল মানুষ, সমাজের যে মানুষজন, তাদের জীবনযাত্রার একটা সামগ্রিক পরিবর্তন আসার যে প্রক্রিয়া তাকেই বলছে সামাজিক পরিবর্তন। ধরে নাও আজ থেকে 100-150 বছর, 200 বছর আগে যখন ধরো রাজা রামমোহন রায় সতীদাহর প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছেন, বা আমাদের একমাত্র জীবন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি কিনা বিধবা বিবাহ বা বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছেন, সেই সময়কার সমাজ ব্যবস্থা আর আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আমাদের সমাজ ব্যবস্থা কি এক? ল্যান্ডটা তো একই আছে। তাহলে আমরা বাঙালি আছি, তারপরে কত কত পরিবর্তন। এত দূর যাব না, আজ থেকে 20 বছর আগে তুমি যখন প্রাইমারি স্কুলে পড়তে ভাবো, সেই সময়কার বা তার আগের যে অবস্থাটা আর এখনকার অবস্থাটা এক নয়, অনেকটা পরিবর্তন হচ্ছে। এই যে মানুষের জীবনযাত্রার কৌশলটা, জীবন শৈলীটা পরিবর্তন হতে বাধ্য হচ্ছে, কিন্তু কিভাবে পরিবর্তন হচ্ছে, এই যে পরিবর্তন হওয়ার কৌশলটাকে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। এবারে সামাজিক পরিবর্তনের মেইন 3টি অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করব, তারপরে এর বৈশিষ্ট্য আসবে। 3টি অ্যাঙ্গেল কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, বা প্রাকৃতিক পরিবর্তন যাই বলি না কেন। এক হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, 3টে অ্যাঙ্গেল বলেছি তাই তো। প্রাকৃতিকের ইংরেজি আর আমি এখানে বলছি না, ন্যাচারাল যেটা, তাই তো। একটা হচ্ছে সামাজিক নির্বাচন, সোশ্যাল সামাজিক নির্বাচন। এই 3 নম্বরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, উদ্দেশ্যমূলক নির্বাচন। উদ্দেশ্যমূলক নির্বাচনকে, এটাকে একটা নতুন ওয়ার্ড আমরা ব্যবহার করব, টেলিক বলে, পরে আমরা এর ব্যাখ্যায় আসবো। 3টে প্রাকৃতিক নির্বাচন, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক নির্বাচন একটা বড় ব্যাপার। প্রকৃতি তো পরিবর্তিত হয়, উষ্ণতা, টেম্পারেচার বাড়ছে, যে কোনো একটা কোনো কারণে প্রাকৃতিক একটা বিরাট বিপর্যয় হলো, সুনামি আসলো, এই ধরনের বিভিন্ন বিপর্যয়ের ফলে কি হয়, সেই সমাজের মধ্যে কিন্তু প্রভাব ফেলে। এই প্রকৃতি ঠিক করে দেয় সেখানকার সমাজ ব্যবস্থা। আমাদের এখানকার সমাজ ব্যবস্থা, মানুষের লাইফস্টাইল আর এস্কিমোদের লাইফস্টাইল কখনোই এক হতে পারে না। ওখানকার মানুষকে যদি বাংলা শিখিয়েও দেওয়া হয়, তাও কিন্তু তাই বলে লাইফস্টাইল, সামাজিকতা এক হয়ে যাবে না। আইসল্যান্ডের সাথে রাজস্থান, তাই তো, এটা কখনোই
এক হতে পারে না। মাদ্রিদের সাথে মেদিনীপুরের একই রকম লাইফস্টাইল হবে সেটা কখনোই সম্ভব নয়। এইটা কিন্তু আহমেদাবাদের সাথে ইস্তানবুলের কখনোই মিল হতে পারে না। এই যে সমাজ, প্রত্যেকটা জায়গার যে সমাজ, সেটা প্রাকৃতিক কারণ কিন্তু প্রাকৃতিক নির্বাচন ঠিক করে দেয় সেই সমাজের পরিবর্তন কতটা হতে পারে বা সমাজের গঠনটা। আমি এর কারণগুলো যাওয়ার সময় এগুলো ডিটেলস আসবে, এখানে সংক্ষেপে শুধু 3টে অ্যাঙ্গেল আমরা বলে বেরিয়ে যাব। সামাজিক, সমাজ পরিবর্তিত হবে, সামাজিক প্রভাব পড়বে না, এটা কখনো হয়? এটা কখনোই হতে পারে না। জ্বর আসবে, শরীরের টেম্পারেচার বাড়বে না, এটা কখনোই হতে পারে না। আমি চা খাবার, চা পাতা ছাড়া, সেটা কি করে হয়? সামাজিক পরিবর্তনের উপর প্রভাব পড়বে, তার একটা সামাজিক অ্যাঙ্গেল থাকবে না। অর্থাৎ একটা সমাজের ওপর যখন বহু মানুষের বিশেষ এক্সপেকটেশন তৈরি হয়, তাদের মনোভাব জাগ্রত হয়, তারা যখন একদিকে যাবার চেষ্টা করে বা বিষয়টাকে উল্টে দেওয়ার, পাল্টে দেওয়ার চেষ্টা করে, তখনই ওই রকম একটা সামাজিক পরিবর্তন আসে। আর উদ্দেশ্যমূলক, একটা বলেছি উদ্দেশ্যমূলক অ্যাঙ্গেল যেটা আছে, উদ্দেশ্যমূলক নির্বাচন, ঠিক আছে? এই টেলিক কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী উপায় করা। টেলিক কথার হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী উপায়, অর্থাৎ ব্যক্তিবর্গ যখন নির্দিষ্ট কোনো উদ্দেশ্য স্থির করে তখন সেই অনুযায়ী তারা উপায় স্থির করে দেয়। রাজনৈতিক ক্লাস নয়, কিন্তু সামাজিক ক্ষেত্রে যখন 2011 আসলো, 2011 দীর্ঘদিন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গের। আমি ক্ষমতার ক্ষেত্রে পলিটিক্যালি নেবে না, কিন্তু পলিটিক্স ছাড়া সমাজ চলে না, কোনো কিছুই চলে না। তখন বামফ্রন্টের ওপরে মানুষের একটা, যে কারণেই হোক, আমি কোন দলের সমর্থক, তুমি কোন দলের সমর্থক ভুলে যাও, একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি না, পরিবর্তন করতে হবে। তখন বর্তমান যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য কি হলো, কংগ্রেস তৃণমূলের একটা জোট তৈরি হলো এবং অন্যান্য বিভিন্ন বাম দলগুলো সেই জোটে শারিক হলো। তার মধ্যে আমরা দেখেছি পিডিএস, এসইউসি। অর্থাৎ উদ্দেশ্যটা যখন ঠিক হয় তখন ঠিক একটা উপায় তৈরি করে নেয় সমাজ। আমার উদ্দেশ্য সেই সময় ছিল 34 বছরের তথাকথিত অপশাসন বামফ্রন্টকে সরিয়ে একটা নতুন সরকারকে প্রতিষ্ঠা করা। ক্ষোভ বিক্ষোভ, লাভ লস, প্লাস মাইনাস কি আছে আমি পরে ভাবো, এখন সরিয়ে দিই। অর্থাৎ উদ্দেশ্য যখন স্থির হয় তখন সমাজ একটা উপায়, এই উদ্দেশ্য অনুযায়ী উপায় নির্ধারণ করাটাকে বলা হয় টেলিক। এটাকেই বলা হয় টেলিক। অর্থাৎ যে কোনো সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই টেলিক উপাদানটা কাজ করে। অর্থাৎ মানুষ যখন স্থির করে নেয়, আমরা যখন এখন মোটামুটি স্থির করে নিয়েছি, আমরা ওয়েস্টার্নাইজেশনটাকে মেনে নেব, পাশ্চাত্যকরণটাকে মেনে নেব, আমরা আর শিক্ষকরা ধুতি পরে স্কুলে যাব না, যেটা আমি আমার ছোটবেলায় বহু শিক্ষককে দেখেছি, বা কোনো শিক্ষিকা বাধ্যতামূলক শাড়ি পরেই যেতে হবে, এটাকে মানবো না। জাস্ট একটা সিম্পল, আমি শিক্ষকতার জায়গা থেকে বললাম, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন এই জিনিসটা চলে এসেছি তখন এটাকে আমরা ন্যাচারালি মেনে নিয়েছি। এই ধরনের টেন্ডেন্সি, উদ্দেশ্য যদি আমার ঠিক হয়ে যায়, উপায় অটোমেটিক আমি বের করে নিই, তখন আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজে যা কিছু থাকে সবই কিন্তু সেই উদ্দেশ্যকে মেনে নেয়। সেই উদ্দেশ্যে তখন কোর্টও রায় দেয়। এরকম কোনো বাধ্যতামূলক ড্রেস কোড শিক্ষক শিক্ষিকাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ইজ ইট রাইট? আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগে একজন শিক্ষক এখনকার পোশাকে বা একজন শিক্ষিকা এখনকার পোশাকে, এটাকে কিন্তু আমি শালীনতা অশালীনতার জায়গায় আনছি না, প্লিজ সেটা দেখবেন। আমি এটাকে সমর্থন করি, বর্তমান যে বিষয়টা চলছে তাও বিশ্লেষণের খাতিরে বলছি। তখন কিন্তু আমরা কল্পনা করতে পারতাম না। এইটাই সামাজিক পরিবর্তন, এটাকে বলা হচ্ছে টেলিক। অর্থাৎ উদ্দেশ্যমূলক ভাবে যখন পরিবর্তন হয়। এই 3টে অ্যাঙ্গেল থেকে বলার পরে এবার আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কি কি আছে দেখবো। আমি বরঞ্চ বৈশিষ্ট্যগুলো একবারে লিখে নিই, তাতে কিছুটা সময় বাঁচবে। সামাজিক পরিবর্তনের বেশ কিছু বৈশিষ্ট্য যা আমি লিখে নিলাম, একটা একটা করে আসবো। প্রথম হচ্ছে পরিবেশমূলক। আমি এর আগে পরিবেশগত দিক বলতে যে বলেছিলাম, ডিটেইলসে পরে বলছি। দেখো, সামাজিক পরিবর্তন তো পরিবেশের উপর নির্ভর করে কি করে না। এক একটা পরিবেশ, আবহাওয়া, জলবায়ু থেকে শুরু করে সবকিছু পরিবেশের কিন্তু পরিবর্তন ঘটে। যখনই পরিবেশের পরিবর্তন দীর্ঘদিন ধরে জলবায়ুগত বা অন্য কোনো কারণে একটা এলাকার, সেই সমাজের পরিবেশের ব্যাপক পরিবর্তন যদি ঘটে, সেই এলাকায় কিন্তু তার কালচারাল যে ব্যাপারটা রয়েছে তার পরিবর্তন ঘটবে। সেটার পরিবর্তন যদি ঘটে তাহলে কি হবে? তাহলে তার সামাজিক পরিবর্তন হতে কিন্তু বাধ্য। অর্থাৎ নেচারকে বাদ দিয়ে সোসাইটি বা সমাজ চলতে পারে না। জাস্ট ইম্পসিবল। ইম্পসিবল বলে তো ইম্পসিবল, অর্থাৎ অসম্ভব মানে অসম্ভব। পরিবেশকে বাদ দিয়ে যেমন মানুষকে বাদ দিয়ে সমাজ গড়ে ওঠে না, তেমনি তোমার যে প্রকৃতি বা পরিবেশকে বাদ দিয়ে তো সমাজ গড়ে উঠতে পারে না। এটা তো সম্ভব নয়। এই কারণে পরিবেশ কিন্তু সামাজিক পরিবর্তনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিবেশগতমূলক। পরিবেশ যেমন হবে, যখন যেমন তখন তেমন।
অর্থাৎ পরিবেশ পরিস্থিতি যা হবে সেই সমাজের পরিবর্তন সেই অনুযায়ী হবে, কখনো দ্রুত কখনো শ্লথ, দুই রকম ভাবে হতে পারে, অনেকটাই ডিপেন্ড করছে কার উপরে, পরিবেশের উপরে। নেক্সট, বৈচিত্র্যপূর্ণ, ভ্যারাইটি থাকবে, এটাই তো স্বাভাবিক। সামাজিক পরিবর্তন একভাবেই হবে? কখনোই নয়। কখনো এই দিকে যাবে তো কখনো এই দিকে, কখনো এইভাবে আসবে তো কখনো ওইভাবে, কখনো দ্রুত কখনো শ্লথ। আগেই বললাম কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে সামনের দিকে যায়, কিছু কিছু জিনিস ব্যাক ডেটে চলে যায়। অর্থাৎ আজ থেকে 30 বছর 40 বছর আগের ফ্যাশন এখন চলে আসছে দেখছি, 30 বছর আগের গানগুলো এখনই আবার স্যাড সং হিসেবে বেশি চলছে। এটাও তো একটা মানুষের মেন্টালিটি, সমাজের পরিবর্তন হয়েছে। অর্থাৎ সমাজ পরিবর্তন হবে বৈচিত্র্যপূর্ণ। কখন কোন দিকে যাবে, সমাজ পরিবর্তনের সাথে মানুষের রুচি পরিবর্তন হবে। একটা সময় স্যাড সং, কিশোর কুমার, লতা মঙ্গেশকর মেলোডি খুব চলতো, হঠাৎ করে একটা সময় আমরা যখন কলেজ লাইফে ব্যান্ডের পাগল হয়ে গেলাম সব, ভূমি লক্ষ্মী ছাড়া, ক্যাকটাস, এইরকম চন্দ্রবিন্দু, হাজার বাংলা ব্যান্ড আসলো, হাজার তারার মতন তারা কোথায় হারিয়ে গেল? তারা আছে হয়তো, কিন্তু অস্তিত্বের সঙ্গে। আধুনিক গানের, বাংলা গানের এক গাদা শিল্পী আসলো, কি ভালো ভালো শিল্পী সব, শুভমিতা থেকে শুরু করে শিলাজিৎ থেকে শুরু করে বহু শিল্পী, তাদের জন্য আমরা পাগল হয়ে গেছি তাদের গান একটা অনুষ্ঠান দেখবার জন্য। এখনের মানুষের পরিবর্তনটা হয়ে গেছে। খারাপ বলবো কোনোটাকে? না, না সেটাকে খারাপ বলবো, না এখনকারটাকে খারাপ বলবো। বৈচিত্র্যপূর্ণ হবে, এটাই সামাজিক পরিবর্তন। মানুষের সবকিছুর পরিবর্তনের মধ্যে বৈচিত্র্য থাকবে। নেক্সট হচ্ছে অনিশ্চয়তা। সামাজিক পরিবর্তন তো অনিশ্চয়তা, এটার কোনো নির্দিষ্ট নিশ্চয়তা আছে? 10 বছর পর পর জাতীয় শিক্ষানীতি নাকি যে 86 হয়েছে 2006 হওয়ার কথা, তাই চেঞ্জ হয়ে কেন 2020 হলো? ভাই 34 বছর লেগে গেল কেন? হ্যান ত্যান এইসব কিছু বলতে পারবে কোনো ব্যাপার নাকি? এ কি ওয়ার্ল্ড কাপ নাকি 4 বছর পর পর হতেই হবে? বাধ্যবাধকতা নেই, অনিশ্চয়তা। কখনো দ্রুত, একই কথা বারবার রিপিট করছি, কখনো দ্রুত গতিতে হবে, কখনো স্লো হবে, এটাই স্বাভাবিক। কখন কিভাবে কোথায় সামাজিক পরিবর্তন হবে কেউ প্রেডিক্ট করা যায় কিছুটা, অনুমান করা যায় কিছুটা, কিন্তু বাধ্যতামূলক ভাবে বলা যায় আচ্ছা 20 বছর হয়ে গেছে এবার কিন্তু সোশ্যাল চেঞ্জ হয়ে এই হবে গো, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নেই। নিরবিচ্ছিন্ন সামাজিক পরিবর্তন কি? এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, বাঙালি ইংরেজি ভালো বোঝে, কন্টিনিউয়াস চলে, এটা থেমে থেমে নয়। যা একটা পরিবর্তন হয়েছে 5 বছর রেস্ট সোসাইটির, এবার তারপরে আবার শুরু হবে, তেমন কিন্তু ব্যাপার না। এটা ধারাবাহিকভাবে চলছে, কন্টিনিউয়াসলি চলছে। কখন কোনটা বেশি ইফেক্ট হবে কেউ বলতে পারছে না। নেক্সট হচ্ছে এটা স্বাভাবিক, ন্যাচারাল ব্যাপার। সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ একটা স্বাভাবিক পরিবর্তন, এটা একটা স্বাভাবিক ব্যাপার, জেনারেল ব্যাপার। এটার মধ্যে কোনো স্পেশালাইজেশন খোঁজবার কোনো কারণ নেই, এটা হবেই। সমাজকে দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না, ঠিক আছে? সমাজকে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখিস না মতন সমাজকে দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না, যে বেঁধে রাখলাম এটা আমি পরিবর্তন হতে হবে, এই সমাজেই আমি থাকবো। তবে রক্ষণশীল সমাজ সারা জীবন চেয়েছে সমাজ পরিবর্তন না হোক, যেখানে আছে সেখানেই থাকুক, কিন্তু তাদের সেই রক্ষণশীলতা সমাজকে বেঁধে রাখা যায়নি, যাবে না, কোনো কালেই হয়নি যেটা। অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে মেনে নিতে হয়। নেক্সট হচ্ছে ব্যক্তিগত নয়। ব্যক্তিগত নয় মানে সামাজিক পরিবর্তনটা কোনো ব্যক্তিগত স্তরে হয় না। একটু আগে আমি বলছিলাম না, আমি হঠাৎ হ্যাট কোট টাই পরে চলে আসলাম, বলে চলে গেলাম সমাজ পরিবর্তন, সোসাইটি ইজ ভেরি সেনসিটিভ, এই সমস্ত বলতে শুরু করলাম। অর্থাৎ আমার একার পরিবর্তন সমাজের পরিবর্তন নয়, একার পরিবর্তন সমাজের পরিবর্তন নয়, কোনো ব্যক্তিগত স্তরে এটা হয় না। সমাজস্থিত সমস্ত লোকের, না হলেও ম্যাক্সিমাম লোকের মেন্টালিটি, তাদের রুচি, চাহিদা, ইচ্ছা, অনিচ্ছা সবকিছুর পরিবর্তন ঘটলে তবেই সামাজিক পরিবর্তন বলা যাবে। কোনো একজন বা বিশেষ কিছু জনের পরিবর্তন মানে সেটাকে সামাজিক পরিবর্তন বলা যাবে না। পরিকল্পিত ও অপরিকল্পিত সামাজিক পরিবর্তন পরিকল্পিতভাবে হয়, অপরিকল্পিতভাবে হয়। এইবার তুমি এখানে বলতে পারো 5-এর সাথে 7টার সাথে কনফ্লিক্ট করে গেলে এই বলে আপনি ন্যাচারাল বিষয়, ন্যাচারাল বিষয়ের আবার প্ল্যানিং কি আছে? হ্যাঁ, কখনো কখনো সময়ের সাথে সাথে কিন্তু প্ল্যানিং হয়। দেখবে সমাজে পরিকল্পনা হয় না যে আমরা এত সালের মধ্যে এই জায়গাটা অ্যাচিভ করতে চাইছি, তাহলে একটা পরিকল্পনা নিয়ে তো এগোতে চাইছি, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার ফলে সমাজের একটা পরিবর্তন আসে। আবার অপরিকল্পিত মানে এমনি এমনি হতে থাকে, সবাই বাস্তবের চারপাশে বিভিন্ন জিনিস নিজের মধ্যে অ্যাবজর্ব করছি, এর ফল হিসেবে সমাজ সোশ্যাল চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এটা পরিকল্পিত ভাবে হতে পারে, অপরিকল্পিত ভাবে হতে পারে। এই হলো সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। এবারে আসবো সামাজিক পরিবর্তনের উপাদান, তারপরে আসবো শিক্ষার হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা। এইবার আমরা বোর্ডে লিখে নিয়ে আলোচনায় আসবো সামাজিক পরিবর্তনের উপাদানগুলি। এবার আমরা দেখবো কি তাহলে উপাদান, কিসের উপাদান? সামাজিক পরিবর্তনের উপাদান। কোন কোন উপাদানগুলো সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ ঘটায় সেইগুলো আমরা দেখব।
সোশ্যাল চেঞ্জ ঘটানোর ক্ষেত্রে, সামাজিক পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে উপাদানটা সেটা হচ্ছে জৈব উপাদান, বায়োলজিক্যাল বিষয়গুলো। জৈব উপাদান বলতে কাকে বোঝানো হয়? মানুষকে বোঝানো হয়। একটি সমাজের জনসংখ্যা বা ডেমোগ্রাফি যদি চেঞ্জ হয় তাহলে তার সামাজিক পরিবর্তন হবে কিনা। একটা ছোট্ট উদাহরণ দিই, যদিও একই ছিল আমাদের দুই বাংলা। দেশ ভাগের পর একটা উদ্বাস্তুর ওই দেশ থেকে প্রচুর এদেশে আসলো, প্লাস 1971-এ যখন জয় বাংলা বলে আমাদের এখানে, অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হলো, যে কারণে, সে কারণে আমি ঢুকবো না, কোটি কোটি লোক এই দেশে চলে আসলো। আমি সেই উদ্বাস্তু পরিবারের একজন সন্তান, যাই হোক। ফলে সেই যে মানুষগুলো এদেশে আসলো, এই এলাকার ডেমোগ্রাফিটা চেঞ্জ হলো। তো বিশেষ করে দেখো আমাদের সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, একদম পূর্ব দিকটা ঘেসে চলে যাও, টোটাল ডেমোগ্রাফি চেঞ্জ। বিশেষ করে দক্ষিণবঙ্গের গঙ্গার এপারের ডেমোগ্রাফি কিন্তু অন্যরকম হয়ে গেল। তাহলে তার প্রভাব এই সোসাইটির উপরে পড়লো। ঘটি বাঙালের দ্বন্দ্ব ছিল, সেই ইস্ট বেঙ্গল মোহন বাগান, তা কিন্তু অনেকটা অবসান হলো। আমরা কি করলাম? ঘটিরা বাঙালদের কিছু কালচার নিয়ে নিল, বাঙালরা কিছু ঘটির কালচার নিয়ে নিল, অর্থাৎ বাঙালির যে সংস্কৃতি সেটা আরো বেশি সমৃদ্ধ হলো। এই অর্থাৎ আমি জাস্ট প্র্যাকটিক্যাল বলা, অর্থাৎ জৈব উপাদান। একটা জায়গায় জনসংখ্যা যদি হঠাৎ করে বেড়ে যাওয়া শুরু হয়, তার সামাজিকতা একরকম হবে। যদি কোনো কারণে জনসংখ্যা হ্রাস পেতে শুরু করে, উন্নত দেশগুলো, অনেক দেশে, জাপানের মতন কিছু দেশ যে সংকটে ভোগ করছে, তার আশঙ্কায় আছে। তাদের দেশের সমাজবিদরা বলছে আগামী 20-30 বছর পর দেখা যাবে সেই দেশটা বৃদ্ধ দেশে পরিণত হবে। বেশিরভাগ জনসংখ্যা, একটা দেশের যদি 50% লোক সংখ্যা 50-60-এর উপরে বেশি বয়স সীমার হয়ে যায়, তাহলে সেই দেশ বৃদ্ধের জনসংখ্যা হয়ে যাবে। সোসিওলজি তাই বলছে সেটা সেই দেশের পক্ষে ভয়ঙ্কর বিপদ, যেখানে আমরা ভারতের স্ট্রং জায়গায় আছি। ফলে অর্থাৎ জৈব উপাদান নির্ভর করছে। যদি কোনো কারণে সেই দেশের জনসংখ্যার উপর বিরাট প্রভাব ফেলে, সেটা কমা বাড়া, ঘনত্ব ডেন্সিটি বেড়ে যাওয়া বা জনঘনত্ব কমে যাওয়া, সবকিছু হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। হঠাৎ করে যদি জনসংখ্যার বৃদ্ধির হার খুব দ্রুত হারে ড্রপ করে যায়, ফল করে যায়, তাহলে তার ইফেক্ট কিন্তু সমাজের উপরে পড়বে এবং খুব শিগগিরই এটা কিন্তু পড়তে বাধ্য। ছোট্ট উদাহরণ আমি এখানে বলতে বাধ্য হচ্ছি। ধরো এখন এক সন্তান নীতি এসছে। এক সন্তান নীতি সবার ক্ষেত্রে হলে কি সমস্যা হবে বুঝতে পেরেছো? তোমরা কখনো ভেবে দেখেছো? আমাদের সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে। সাপোজ যদি সবার এক সন্তান হয়, তাহলে আমি আমাকে দিয়ে বলছি, আমি তার মানে বাবা মার এক সন্তান, আমার মা বাবাও এক সন্তান সবাই, তার মানে আমার কে নেই? জ্যাঠা, কাকা, পিসি নেই। মা এক সন্তান হলে মামা নেই, মাসি নেই। এগুলো কিন্তু এই যে আমাদের সমাজটা যেগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু আগামী 20-30 বছরের মধ্যে। অর্থাৎ এবার আমার সন্তানও যদি এক সন্তানই হয়, সেও সেম, সে কাকা, জ্যাঠা, পিসি, মামা, মাসি, মেশো, এই সম্পর্ক, কাকাতো ভাই, জেঠতো ভাই, পিসতো ভাই, মামাতো ভাই, কি জিনিস ছিল বয়ে পড়বে শুধুমাত্র। অর্থাৎ সামাজিক পরিবর্তন কি করে হয় বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এই যে জৈব উপাদান যেটা আছে সেটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, সময় সংকীর্ণ। ভৌগোলিক কারণ, আরে ভূগোল ছাড়া কি আর সোসাইটি চলে বলো? আগেও আমি বললাম কোনো একটা পয়েন্ট বলতেছি, ভূগোলের উপর ডিপেন্ড করছে একটা সোসাইটি কেমন হবে। অর্থাৎ কোনো একটি জায়গার যদি ভূগোল চেঞ্জ হয়ে যায়, সুনামি অনেক জায়গায় তার ভূগোল চেঞ্জ করে দিয়েছে। একটা ভূমিকম্প একটা জায়গার ভৌগোলিক অবস্থান চেঞ্জ করে দিতে পারে। হঠাৎ অগ্নুৎপাত চেঞ্জ করে দিতে পারে। সমাজে পরিবর্তন তো হবেই। এই যে অতিরিক্ত উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন সামাজিক পরিবর্তনের কারণ হবে। ভবিষ্যতে আমরা দেখবো, পড়বো বা পড়াবো এই উষ্ণায়ন কি করে মানুষের জীবনধারা, সোসাইটিকে পরিবর্তন করে দিচ্ছে। এটাই স্বাভাবিক। অর্থাৎ ভৌগোলিক কারণ একটি কারণ। সাংস্কৃতিক উপাদান, আচ্ছা সংস্কৃতি ছাড়া সমাজ চলে না সমাজ ছাড়া সংস্কৃতি চলে? দুটোই একে অন্যের পরিপূরক। সংস্কৃতি সমাজকে সমৃদ্ধ করে, সমাজ সংস্কৃতিকে সমৃদ্ধ করে। সমাজ কি করে? সংস্কৃতি সংরক্ষণ করে, সঞ্চালন করে, উন্নয়ন করে। তিনটে জিনিস, তিনটে অ্যাঙ্গেল থেকে কাজ করে সমাজ সংস্কৃতির। আর সংস্কৃতি সমাজকে সমৃদ্ধ করে। প্রত্যেকটা সমাজের একটা আইডেন্টিটি হচ্ছে তার সংস্কৃতি। বাঙালি বাঙালি বলে আমরা এই যে প্রাউড ফিল করছি, তার কারণ আমাদের একটা আলাদা কালচার আছে। ঠিক প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সমাজের আছে। আবার এই সমাজের মধ্যে যে উপভাগগুলো আছে তাদের আলাদা আলাদা সাথে, যে আমরা একটু আগে বলছিলাম ঘটি বাঙাল, এই এখানকার একটা কালচার, ওখানকার একটা কালচার আছে। আমরা এই অনুষ্ঠানে এটা খেতে হয়, ওরা বলে না এটা খাই না, ওটা খেতে হয়। এই যে কালচারগুলো নিয়েই তো সমাজ।
তাহলে এই সংস্কৃতি সামাজিক পরিবর্তনের কারণ। যখন মানুষের সংস্কৃতি কোনো কারণে ধাক্কা খায়, পরিবর্তন হয়, বা বেশিরভাগ মানুষ মনে ভাবে এই সংস্কৃতির বাইরে আমাকে যেতে হয়। একটা সময় সতীদাহ প্রথা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছিল, ধর্মীয় অংশ হয়ে গেছিল, সমাজেরই অংশ হয়েছিল, তার মানে ধর্ম সমাজেরই অংশ। তাহলে সেই সময় একটা সময় সেখানকার মানুষজন ভাবলো না, এটার পরিবর্তন দরকার। বেশিরভাগ মানুষ যদি ওই সময় না চাইতো তাহলে তো পরিবর্তন হতো না। ক্লিয়ার? তাহলে সাংস্কৃতিক উপাদান কি করে? সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে, অর্থাৎ সাংস্কৃতিক উপাদান সামাজিক পরিবর্তনের একটি উপাদান। নেক্সট হচ্ছে রাজনৈতিক। একটু আগেই বলছিলাম আমাদের রাজ্যে 34 বছরের পরিবর্তন করতে 2011। রাজনৈতিক কারণ, রাজনীতি ছাড়া সমাজ চলে না। এবার বলতে পারো সিম্বল ছাড়া। আজ থেকে অনেক বছর আগেও রাজনীতি ছিল, তখন সিম্বল ছিল না, রাজার তন্ত্র, এই রাজতন্ত্র, তার মধ্যেও পলিটিক্স ছিল, তার আগেও হয়তো ছিল। কে এই যখন মানুষ গুহায় থাকতো দলবদ্ধ হবে, কে দলপতি হবে, সেটাও রাজনীতি ছিল। অর্থাৎ রাজনীতি মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মজ্জায় মজ্জায়, চিন্তা ভাবনা চেতনা সবকিছুর মধ্যে আছে। স্বাভাবিকভাবেই রাজনীতি ছাড়া সমাজ চলতে পারে না। আর রাজনীতি কিন্তু সামাজিক যে রাজনীতি যেখানে আমদানি হয়, আমদানি কথাটা আমি সচেতন ভাবে ব্যবহার করলাম। আমরা এখন তো আমদানিকৃত জিনিসটাই বেশি পছন্দ করি। যে কোনো রাজনৈতিক মতাদর্শ যখন বেশি প্রচলিত হয়, সমাজের মানুষ সেটাকেই বিশ্বাস করে নিতে চায়, তখন কিন্তু সমাজটা সেদিকে পরিবর্তন হয়। এক সময় আমাদের দেশ, বিশেষ করে আমাদের রাজ্যে, ওই যে বললাম বামপন্থী চিন্তাধারা বেশিরভাগ মানুষের মধ্যে সমর্থন ছিল, যার জন্য 71-এর পরে 77 সালে একটা পরিবর্তন এসেছিল। পুঁজিপতি দলগুলোকে ক্ষমতায় উঠে সর্বহারার দল বামপন্থী দলেরা এসেছিল। তারপরে মানুষ দেখলো যে না, এটার কোনো একটা পরিবর্তন দরকার, মা মাটি মানুষ আনতে হবে। তখন আবার একটা পরিবর্তন এসেছে। এখন আবার মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট, জানি না কোথায়। এখন একটা মা মাটি মানুষ, আবার ওইদিকে অন্য একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা বিরোধ চলছে। মানুষ যেন দ্বিধা বিভক্ত হয়ে গেছে। তাহলে এই রাজনীতি পরিবর্তনটা এমনি হচ্ছে নাকি? সমাজ থেকে হচ্ছে। সমাজ রাজনীতিকে প্রভাবিত করে, আবার তোমার যে রাজনীতিও কিন্তু সমাজকে প্রভাবিত করে সময়ের সাথে সাথে। আমরা কিছুদিন আগে বাংলাদেশের ঘটনাগুলো দেখেছি, রাজনৈতিক পাট পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করে যেন সেখানকার সমাজ ব্যবস্থাটাই অনেকটা বদল চলে এসেছে। কি কেন সেটা আমরা সবাই জানি, বিভিন্ন কারণ থাকতে পারে। আমি কিন্তু আমি এখানে কোনো রাজনীতি মানে পার্টিগত রাজনীতিতে ঢুকবো না, ধর্মীয় ব্যাপারে ঢুকবো না। যেটা বাস্তব, একজন শিক্ষক হিসেবে আমরা প্রত্যেকে একজন ছাত্র হিসেবে দেখবো, শুধুমাত্র কোনো রকম চশমা না পরে, কোনো অ্যাঙ্গেলে সাদা চোখে, খালি চোখে দেখবো। তাহলেই বুঝবো যে রাজনীতি সামাজিক পরিবর্তনের কারণ হয়। নেক্সট হচ্ছে অর্থনৈতিক উপাদান। এই ভিটামিন এম ছাড়া কোনো কিছু চলে? এম ফর মানি, আগেও বলেছি, ভিটামিন এম ছাড়া কোনো কিছু চলে না। সে শিক্ষা বলো আর যাই বলো। সমাজ আর কি জিনিস? সমাজে তো কার অবস্থান বেশি, যার টাকা আছে সে বড় চেয়ার পায়, এটা তো সমাজের বৈশিষ্ট্য। তাহলে আর অর্থনৈতিক বা আর্থিক উপাদান ছাড়া সমাজ পরিবর্তন হয়? যখনই আর্থিক রিভলিউশন এসছে, সেটা তুমি ফরাসি বিপ্লব বলো আর যে বিপ্লবী বলো, শিল্প বিপ্লবী বলো, এই অর্থনীতি ছাড়া কিছু হয়নি। অর্থনৈতিক ব্যবস্থার যখন পরিবর্তন আসে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়। আজ থেকে 50 বছর আগে সুদের কারবারি থেকে শুরু করে সমাজে একটা নিম্ন শ্রেণীর মানুষকে, দরিদ্র শ্রেণীর মানুষকে দমিয়ে রাখার একটা প্রচলিত ব্যবস্থা ছিল, যেটা এখনো আছে অন্যরকম ভাবে, ব্যাংকিং নামে, এই নামে, কিন্তু অনেকটা কমে এসছে। কারণ মানুষের হাতে কাঁচা পয়সাটা এসছে, উপার্জনের বহু পথ বেড়ে গেছে, ফলে সমাজে একটা অন্যরকম স্ট্যাটাস চলে এসছে। মনস্তাত্ত্বিক সমাজ কাকে নিয়ে গড়ে ওঠে? মানুষকে নিয়ে। তো মানুষের মনের যদি পরিবর্তন হয়, মনের পরিবর্তন মানে আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিভিন্ন মিডিয়া দেখে একটা মানসিকভাবে উন্নত হইতো দিন দিন, সব ক্ষেত্রে উন্নত না হয়, অবনতিও হয়। এই যে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন, না এইটা করা ঠিক, এগুলো যেটা চলছে এতদিন ধরে আমার মা বাবা ঠাকুমা দিদা বা আমরাও করে সেটা ভুল করেছি, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কিছু দেখে আমরা প্রভাবিত হই না, মানুষের মনস্তত্ত্ব চেঞ্জ হয় না? হিউম্যান সাইকোলজি যেটাকে বলে, মনস্তত্ত্ব মানে হিউম্যান সাইকোলজি চেঞ্জ হয়। তো এই হিউম্যান সাইকোলজি যখনই চেঞ্জ হয়, তখনই সেটা সমাজের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ সমাজ পরিবর্তন। লাস্ট, শিল্পায়ন। শিল্পায়নের সাথে আমি জুড়ে দেবো আরবানাইজেশন, নগরায়ন এবং শিল্পায়ন। যদি ইন্ডাস্ট্রি আসে, শিল্প যদি হয়, শিল্প যত বাড়বে, মানুষের আয় বাড়বে, বিকল্প ব্যবস্থা বাড়বে, সমাজে পরিবর্তন আসবেই আসবে। এই হলো মোটামুটি সামাজিক পরিবর্তনের উপাদান। এইবার আমরা দেখবো যে সামাজিক পরিবর্তনের অন্যতম, যেটার জন্য আমাদের এত কিছু জানা, সামাজিক পরিবর্তনের একটি অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন ঘটায়, সেইগুলো আমরা দেখবো। সেম ভাবে পয়েন্টগুলো আগে লিখে নেবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। শিক্ষা ও সামাজিক পরিবর্তন, অর্থাৎ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি? শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে তো আমাদের এটাই মেনলি জানার দরকার, যে এই যে সামাজিক পরিবর্তন ঘটছে, এত কিছু জানলাম, বুঝলাম, সবই ঠিক আছে, তো শিক্ষার কাজটা কি রে? হ্যাঁ মশাই, শিক্ষার কাজটা এবার দেখবো। প্রথম হচ্ছে বিশ্বাস ও মনোভাবের পরিবর্তন। শিক্ষা কি করে?
সমাজে স্থিত যে ব্যক্তিবর্গ রয়েছে অর্থাৎ মানুষজন রয়েছে গদা বাংলায়, তাদের বিশ্বাস এবং মনোভাবের পরিবর্তন করে। একটা যে বিশ্বাস থাকে, সে অন্ধবিশ্বাস বলো, কুসংস্কার বলো, এই বিশ্বাসগুলো তো থাকে। একমাত্র এই বিশ্বাসটাকে পরিবর্তন করার একমাত্র হাতিয়ার কি? শিক্ষা। শিক্ষা আমাদের বিভিন্ন সংস্কার, অসংস্কার যাই বলো না কেন, কুসংস্কার, সেগুলোর পরিবর্তন ঘটাতে সাহায্য করেনি? প্রতিদিন করেছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। একটা কথা আমরা বারবার জানবো, শিক্ষা প্রত্যক্ষভাবে আমাদের যতটুকু না শেখায়, পরোক্ষভাবে তাই শেখায়। এখানে শিক্ষা বলতে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল সবগুলোকে কিন্তু ধরবো, সবকিছু মিলে। অর্থাৎ শিক্ষা কি করে? ব্যক্তিদের বিশ্বাস পরিবর্তন করায়। শুধু বিশ্বাস পরিবর্তন করায় না, তাদের যে মনোভাব, তাদের যে অ্যাটিটিউড আছে, সেগুলো কিন্তু চেঞ্জ করে। একটি বিষয়ে একরকম মনোভাব ছিল, সেই বিশ্বাসটাই যদি আমার চেঞ্জ হয়ে যায়, না এই লোকটা খারাপ, এতদিন বিশ্বাস ছিল, তার প্রতি মনোভাব আমার একরকম ছিল, আমি যখন তার সম্বন্ধে জানলাম যা না এই লোকটিকে ভিলেন বানানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিত, আসলে এই লোকটি ভালো লোক, অনেক কিছু ভালো কাজ করেছে, তখন তার প্রতি বিশ্বাস যে আমার চেঞ্জ হলো, তার প্রতি মনোভাব আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক তাই সমাজের ক্ষেত্রেও তাই, শিক্ষাই পারে একমাত্র বিশ্বাস এবং মনোভাবের পরিবর্তন করতে। এই দুটো যখন সমাজে স্থিত লোকেদের পরিবর্তন হবে, তার সমাজ তো পরিবর্তিত হবেই। তাহলে সোশ্যাল চেঞ্জ হিসাবে এটা শিক্ষার একটা বিরাট ভূমিকা। নেক্সট হচ্ছে মূল্যবোধ, ভ্যালু। সামাজিক মূল্যবোধ। মূল্যবোধ মানে কি? ভ্যালু মানে কি? ভ্যালু কনসেপ্টটা কি জিনিস? ভ্যালু কনসেপ্ট হলে কোনো একটা বিষয়কে আমি কতটা মূল্য দেব, সেটাই হচ্ছে মূল্যবোধ। এই মূল্য দেওয়াটা কিন্তু আমার নিজের ওপর। আমাকে একজন, তুমি যাচ্ছ কলেজে, ইউনিভার্সিটি বা কোনো কাজে, গ্রামে বাড়ি শহরের দিকে যাচ্ছ, এই ওষুধটা নিয়ে এসে আমার বাবা খুব অসুস্থ, ডাক্তার লিখেছে, ওষুধটা এখানে পেলাম না, আজকের মধ্যে ইনজেকশনটা সন্ধ্যের আগে দিতে হবে, না হলে আবার সমস্যা হতে পারে। আমার ফার্স্ট প্রায়োরিটি হলো যে আমি ওষুধটাকে কিনে আমি আগে ব্যাগে ভরলাম, আমার কাজ সেরে বাড়ি ঢোকার আগে সেই বাড়িতে যে ওষুধটা পৌঁছে দিলাম, অর্থাৎ আমি সেই কাজটাকে মূল্য দিলাম। আবার কেউ আছে ওষুধ কেনা, আবার ঠিক আছে আগে সিনেমা দেখি, ভুলে গেছে, আরে যা বলে দেবো ওষুধটা পাইনি। দুটোই দুরকম হতে পারে। তাহলে কে কোন কাজটাকে মূল্য দিচ্ছি? এবার আমার আচরণের উপরে সমাজ আমার উপরে মূল্য বসাবে। অর্থাৎ কোথায় কোনটা মূল্য দেবো সেটাই মূল্যবোধ। এই কোন কাজটাকে আমি বেশি মূল্য দেবো, কোন কাজটাকে কম মূল্য দেবো, কোনটাকে আমার কাছে বেশি মূল্যবান, প্রায়োরিটি, সেইটাই হচ্ছে মূল্যবোধ। এই বোধটা আমাদের অনেক ক্ষেত্রে থাকে না বলেই তো আজকে সমাজের এই অবস্থা। সে আমি কি তুমি কি বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এই মূল্যবোধের যখন পরিবর্তন ঘটবে, সমাজস্থিত মানুষের যদি মূল্যবোধের পরিবর্তন ঘটে, সমাজ পরিবর্তন হতে বাধ্য। নেক্সট হচ্ছে নেতৃত্বের পরিবর্তন, লিডারশিপ। নেতৃত্ব মানে শুধুমাত্র ঝান্ডা বা ওই চেয়ারে বসলাম, চুরি করলাম, ব্যাস, তারপরে সুপ্রিম কোর্টের থেকে রক্ষা কবচ, এ কবচ সে কবচ দিয়ে সারা জীবন কাটিয়ে গেলাম, তারপরে ছেলেকে মন্ত্রী বানালাম, এই করে কাটিয়ে দেওয়াই নেতা নয়। যে কোনো জায়গায় সোশ্যাল, আন্না হাজারেও নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশকে, তিনি ভোটে দাঁড়াননি। এপিজে আব্দুল কালাম আজাদ কোনোদিন ভোটে দাঁড়াননি, কিন্তু ওনার মতন যোগ্য ব্যক্তি স্বাধীন ভারতবর্ষে আমি অন্তত দেখিনি। ভারতবর্ষের এতদিন পরে, স্বাধীনতার এতদিন পরে এত ভালো নেতৃত্ব, এত ভালো বড় সায়েন্টিস্ট, জ্ঞানী বিজ্ঞানী লোক আমি অন্তত আমার জন্মে দেখি না। আমি ওনার চেয়ে বড় কাউকে স্বাধীন ভারতে আমি মনে করি না। তার আগে অনেকে এসছেন, হয়তো ভবিষ্যতেও আসতে পারে। কিন্তু এই যে তাহলে যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেবে, এই নেতৃত্বের পরিবর্তন ঘটাতে পারে একমাত্র শিক্ষা। এই মানুষ, যে মানুষটি কথা বলছে, যে মানুষগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই যে ইসরো আজকে এত বড় জায়গায় আমাদের নিয়ে গেছে, এখানে সায়েন্টিস্টরা এমনি এমনি হয়েছে নাকি? এমনি এমনি হয়েছে? শিক্ষার দ্বারা হয়েছে। এদের দেখে আমরা পরিবর্তিত হচ্ছি, আমাদের মনোভাবের পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ শিক্ষা কি করে? নেতৃত্বে, হ্যাঁ, এর বাইরেও রাজনৈতিক পলিটিক্যাল নেতৃত্ব আছে। এই যে নেতৃত্ব, এক ধরনের নেতৃত্ব দেখে দেখে মানুষ বিরক্তিকর অবস্থা। নতুন কিছু যখন দিল্লিতে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল, হয় জাতীয় কংগ্রেস নয় বিজেপি আসছিল, দেখো পলিটিক্যাল কথা সমাজ পড়তে গেলে আসবেই। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে প্রমোট করবো না, কারো বিরোধিতা করবো না। এবার সেখানে কি দেখা গেল? মানুষ একটা বিকল্প খুঁজছিল, আম আদমি পার্টি ঝাড়ু নিয়ে এসে হাজির হলো, কে? অরবিন্দ কেজরিওয়াল। মানুষ হুড়িয়ে ভোট দিয়ে গেল, তাই তো? সারা দেশ জুড়ে যখন বিজেপি নামক একটি দলের বিরাট রমরমা দিল্লিতে শাসন করছে, ও বলে মানে উপরে মোদির মকান, নিচে ঝাড়ুর দোকান, দিল্লির কিছুতেই দখল করতে পারছিল না, সাম্প্রতিক এসে। তাহলে এই যে এই জিনিসগুলো, নেতৃত্বের পরিবর্তন ঘটে, সেখানকার মানুষ শিক্ষা পেয়েছে, তাদের প্র্যাকটিক্যাল, যে না আমাদের একটা বিকল্প দরকার, তবে আমরা পরিষেবা পাবো। তাহলে কি হয়? নেতৃত্বের পরিবর্তন ঘটায় কিন্তু শিক্ষা। নেতৃত্বের পরিবর্তন হলে এক একটা নেতৃত্বের সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি আর এক রকম, সামাজিক পরিবর্তন হতে বাধ্য।
নেক্সট হচ্ছে স্তর বিন্যাস। সমাজে তো স্তর আছে আমরা জানি, সেটা কিন্তু শুধু কাস্টিজম কথাটা এখানে বলছি না, সামাজিক স্তর, ধনী গরিব বিভিন্ন রকম মধ্যবিত্ত স্তরগুলো আছে। মধ্যবিত্ত একটা অদ্ভুত শ্রেণী তৈরি করেছে সমাজ। এখন বেশিরভাগই গরিব মানুষগুলো মধ্যবিত্ত চাদর জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা বাস্তব। তাই মধ্যবিত্ত আমরা বলতেও পারি না আমার অভাবের কথা, কিন্তু আসলে অভাবে আছি। এই যে সমাজের স্তর বিন্যাস, শিক্ষা কি করে স্তর বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে দেয়। শিক্ষার দ্বারা আমার মতন একদম নিজেকে প্রমোট করা উদ্দেশ্য নয়, কিন্তু দুই এক অক্ষর যা কালির অক্ষর পেয়েছি একমাত্র সেটুকু ছিল বলে নিম্নতর মধ্যবিত্ত কথাটা আসে না, নিম্ন থেকে নিম্নতর একটি পরিবারের থেকে একটি সন্তান আজকে যাই হোক ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছি। এটা যদি আমার না থাকতো কিছুই পারতাম না। শুধু এটার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের মতো মানুষ ছেলে মেয়েগুলো যে আজকে যোগ্যতার জায়গায় পৌঁছেছে, একমাত্র কি? একমাত্র শিক্ষা। ভাবো তো, তোমার কাছ থেকে তোমার শিক্ষাটাকে মাইনাস দাও, 100 জনের মধ্যে 90 জন আছো দেখবে নিজের অস্তিত্ব খুঁজে বেড়ানো করছো। অর্থাৎ শিক্ষাটা আছে বলে তুমি আজকে এই জায়গাটায় আছো, এটা মানতে হবে আমাদের। অর্থাৎ শিক্ষা আমাদের কি করে, সামাজিক স্তরের একটা উন্নতি ঘটিয়েছে। তাহলে তোমার একটা আজকে আমি তুমি যে জায়গাটায় আছি, যদি মাইনাস এডুকেশনটা করে দিই, সামাজিক স্তরে আমার অবস্থানটা কি আছে ভেবে দেখবে তো। কখনো কখনো ভাবি, ভেবে দেখি, আটকে উঠতে হয়, চমকে উঠতে হয়। তাহলে শিক্ষা কি করে, সামাজিক স্তর বিন্যাসের পরিবর্তন করে। স্তর বিন্যাস পরিবর্তন হলে সামাজিক পরিবর্তন হতে বাধ্য। একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে, চাকরিজীবী শ্রেণী তৈরি হচ্ছে, শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে, ইন্টেলেকচুয়াল সমাজ তৈরি হচ্ছে। সবকিছু এসে শিক্ষার মধ্যে দিয়ে এরা সমাজকে পরিবর্তন করছে। তাহলে সমাজ পরিবর্তনের হাতিয়ার সামাজিক আদর্শের পরিবর্তন। প্রত্যেকটা সমাজে একটা আইডিওলজি থাকে না, আদর্শবাদ থাকে। তো একটা আদর্শ নিয়ে বেশিরভাগ মানুষ যে আদর্শটাকে মেনে চলে, আমরা ভারতবর্ষের মানুষ গণতন্ত্রকে আদর্শ হিসেবে মেনে চলি, ধর্ম নিরপেক্ষতাকে আদর্শ হিসেবে মেনে চলি, সমাজতন্ত্রকে আদর্শ হিসেবে মনে করি, নিজে কষ্ট পাবো অন্যকে কষ্ট দেবো না সেটাকে আদর্শ হিসেবে মনে করে চলি। এই আদর্শগুলো একমাত্র শিক্ষাই পারে পরিবর্তন করতে, একটা আদর্শ থেকে আরেকটা আদর্শে চলে যেতে। একসাথে দুটো দেশ স্বাধীন হয়েছিল, আমাদের এক সহোদর ভাই পাকিস্তান, তার কি অবস্থা, আমরা কোথায় আছি। আরো একটি যে পার্শ্ববর্তী বাংলাদেশ আছে, তার অবস্থা আরো ভয়ঙ্কর। আমরা একটা বেটার জায়গায় আসি, একমাত্র শিক্ষাই আমাদের এখানে নিয়ে গেছে। এত ডাইভার্সিটি থাকতো, আমরা ইউনিটি আছি, থাকবো আগামী 1000 বছর, কেন লক্ষ বছর পৃথিবীর অস্তিত্ব থাকলে ভারতবর্ষের অস্তিত্ব থাকবে, এবং সেটা একমাত্র আমাদের সুশিক্ষাই পারবে। অর্থাৎ শিক্ষা আমাদের সামাজিক আদর্শের স্থাপন করে, আদর্শের পরিবর্তন ঘটলে সামাজিক পরিবর্তন ঘটে। লাস্ট যেটা বলবো, সংগঠনের পরিবর্তন। সমাজে বিভিন্ন সংগঠন থাকে, সংগঠন এখানে কাস্টিজমকে আমরা বাইরে রাখতে পারি না। যে কাস্টিজম আমাদের সমাজে দুর্ভাগ্যজনক হলে একটি কাস্টিজম ব্যবস্থা প্রথম থেকে আছে। এই এছাড়া বিভিন্ন যে সাংগঠনিক বিষয়গুলো আছে সমাজে, নানা রকম, সে এনজিও থেকে শুরু করে বিভিন্ন এই সামাজিক সংগঠনগুলো কিন্তু শিক্ষাই একমাত্র পারে পরিবর্তন করতে। একটা সময় কি ছিল, মানুষ এই ঝাড়ফুঁক তুকতাক এই ধরনের বিষয়কে বেশি বিশ্বাস করত, কিন্তু এখন আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা সেগুলোকে বিশ্বাস করছে না, খুব কম করলেও। ফলে এই যে সংগঠনগত ভাবে সমাজে যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাই ধাক্কা মারতে পারে একমাত্র শিক্ষা। আমি তো যে উদাহরণটা বললাম এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু আমাদের সমাজের বিভিন্ন যে সংগঠন স্ট্রাকচার আছে সেটাকে ধাক্কা মেরেছে যুগে যুগে, বারে বারে শিক্ষা সেটাকে উল্টে পাল্টে দিয়েছে। স্ট্রাকচার যদি পরিবর্তন হয়, গণতন্ত্র ভারতবর্ষে নিয়ে এসেছি, আমরাই ঠিক করবো আমার শাসক কে হবে, তুমি কাজ করছো না, পরের বার দেখে নেবো। এই যে এই জিনিসটা একটা সাধারণ খেটে খাওয়া দিনমজুর এই কথাটা বলতে পারবে, বলার জায়গায় আছে, তুই কাজ করছো না নেতা, পরের ভোটে এসো। রাজতন্ত্রে পারবো? পারতাম না। কল্পনার বাইরে শুলে চড়িয়ে দিত রাজা আমাকে। এই যে এটা শিক্ষা সামাজিক কাঠামোটা পরিবর্তন করছে, যার ফলে সামাজিক পরিবর্তন হচ্ছে। এই হলো মোটামুটি সামাজিক পরিবর্তন। এরপরে যেটা আমরা সোশ্যালাইজেশন যেটা আছে, সামাজিকীকরণটা পড়ে তারপরে কারেন্ট ইস্যুগুলোতে ঢুকে যাব। খুব মানে তাড়াহুড়ো করে আমরা চাইছি সোশিওলজির অধ্যায়টা শেষ করে গ্রেট এডুকেটরটা কমপ্লিট করব, তারপরে আমরা র্যান্ডম কোশ্চেন অ্যান্সারে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে।